একটা স্পষ্ট প্রশ্ন আপনার কাছে, আপনি তো বললেন যে কার্যালয় ভাঙচুরের কথা, একটা কার্যালয় ভাঙচুর করা, একটা কংক্রিটের বাড়ি ভেঙে দেওয়া আর একটা প্রাণ চলে যাওয়া দুটো এক হয়ে গেল? আমি একটা রিমাইন্ড করে দিই, উনি শুনবেন না, উনি শুনেও শুনতে পাচ্ছেন না। দিনহাটার আমাদের অফিস 4 বার ভেঙেছে, 4 বার আমাদের কার্যকর্তারা তুলে দিয়েছে। ওদের একটা হ্যাবিট হয়ে গেছে অন্য কোন পলিটিক্যাল দেবব্রত বাবু, যদি পার্টি অফিস কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও যদি পার্টি অফিস ভাঙচুর হয়, তার মানে আরো কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। তাহলে আপনারা মানছেন যে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন, এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে, তাই তো? নেতাদের প্রচন্ড মদতে এগুলো হয়। দিলীপ ঘোষের যে বিজেপি নেতাদের মদতে বিজেপি নেতাদের প্রাণ যাচ্ছে। আমি রাজনীল বাবুর কাছে আসবো। না, উত্তর পেলাম না, উত্তর পেলাম না দেবব্রত বাবু, উত্তর পেলাম না। রাজনীল বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে গোসাবা থেকে ক্যানিং প্রত্যেক জায়গায় হিংসার খবর, এবং গতকাল সৃজন ভট্টাচার্য গেছিলেন, আইএসএফ এর উপর হামলা হয়েছিল, সেখানে তৃণমূলের উপর অভিযোগ এসেছিল। কি বলবেন, কিভাবে এই হামলা আপনারা মনে করছেন আপনারা ডিল করতে বা ট্যাকেল করতে পারবেন? দেখুন, যে কোনো কর্মী ইরেসপেক্টিভ অফ পার্টিস যদি এরকম ঘটনা ঘটে থাকে, এটা নিন্দনীয় ঘটনা। জাস্ট ইলেকশন ডিক্লেয়ার্ড হয়েছে, ইসিআই এর কন্ট্রোলে আছে, এখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। সেকেন্ড অফ অল, এখানে যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী মানে বসে আছেন রিপ্রেজেন্টেটিভ, তাকে বলা হচ্ছে যে তিনি একজন, তার আইডেন্টিটি ডিসক্লোজ করা হচ্ছে না, যাই হোক। তো সে এখানে বলছে ছোটোখাটো ঘটনা, মানে একজনের স্ট্র্যাঙ্গুলেশন হয়েছে। আপনি যা বলছেন, যেভাবে ক্ষতগুলো শতরূপাদি মানে বলছে, সেখানে আমি বলবো একটা স্ট্র্যাঙ্গুলেশন। এই যে ঘটনা ঘটছে খুবই নিন্দনীয় ঘটনা। আর সেকেন্ড হচ্ছে, আমরা বারবার বলে রাখছি যে এই জিনিসগুলো নিয়ে তৃণমূল অটোমেটিক প্রথম থেকেই এটা রাজনীতি করা শুরু করে দিচ্ছে, যে আমাদের ওপর করা হচ্ছে, আমাদের এটা করা হচ্ছে, আমাদের ওটা করা হচ্ছে। আরে ভাই, একজন তো মারা গেছে, তুমি সেটাকে তুমি বলো যে যদি কেউ করে থাকে, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। আমি তোমার সময় কিন্তু একবারে ইন্টারাপ্ট করিনি। তোমাদের এই কোড অফ কন্ডাক্ট শুরু হয়েছে, তুমি যে ওয়ার্ডটাকে ইউজ করলে ছোটখাটো, আমাদের সময় সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল, তা আপনারা সেই বলার জায়গাতেই নেই যে সন্ত্রাস। আমাদের সঙ্গে থাকুন, কিন্তু এরই সঙ্গে আপনাদেরকে একটু জানাই যে একটার পর একটা যে ব্রেকিং খবরগুলো সামনে আসছে। একদিকে খড়গপুরে দেখলাম বিজেপি কর্মী দেহ উদ্ধার হলো, কি কারণে উদ্ধার হলো, কেন উদ্ধার হলো, তদন্ত হচ্ছে, একদম ঠিক কথা বলেছেন দেবব্রত বাবু। কিন্তু অভিযোগ উঠছে সেই তৃণমূল কংগ্রেসের দিকে। বহরমপুরে ঘটনা, বাড়িতে ঢুকে মহিলাদের মেরে দিয়ে যাওয়া হচ্ছে, মারা হচ্ছে, এই রকম অভিযোগ উঠেছে সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে গোসাবার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল এবং সংঘর্ষ হচ্ছে মূলত বিজেপির সঙ্গে। ঠিক তার পাশাপাশি আরও বেশ কিছু যে খবরগুলো উঠে আসছে, মূলত আপনাদেরকে জানাই যে ভাঙড়ে সেখানে দেওয়াল লিখন এবং সেই দেওয়াল লিখতে গিয়েও সংঘর্ষের ছবি। পোলেরহাটে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষে দুপক্ষের অনেকেই আহত হয়েছেন, যেমনটা খবর পাওয়া গিয়েছে। এমনকি ঘটনাস্থলে পোলেরহাটে থানার পুলিশ গিয়ে পৌঁছয়। সংঘর্ষের সময় উপস্থিত পঞ্চায়েতের সদস্য, অর্থাৎ যখন এই সংঘর্ষ হয় তখন পঞ্চায়েতের সদস্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিভাবে তিনি সেখানে উপস্থিত ছিলেন, অভিযোগ তৃণমূল নেতা খয়রুল ইসলামের বিরুদ্ধে উঠেছে এবং ঘটনাস্থলের পরে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি যান। তবে আইএসএফ এর তরফ থেকে, অর্থাৎ আইএসএফ এর যারা সমর্থকেরা, তারা কি অভিযোগ করছেন একবার শোনাই আপনাদের। আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা আইএসএফ বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। কথা কাটাকাটি হয়েছে, আমি গেলাম, গিয়ে বললাম তো সমস্যা, তার আস্তে সমস্যা মিটে গেল। মিটে যাওয়ার পরে ফের আমি তো কাজ করছিলাম, আমার পাশ থেকে দেখলে বুঝতে পারবে। ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে, আবার ফের সঙ্গে লোকজন ছিল, সেই সব কারা ছিল, আরও ভালো লোক জানে, সব জনগণ জানে। আমি সেই মুহূর্তে ছিলাম না, বললে যে ঝামেলা হচ্ছে, বললে আমি ফের কাজ ছেড়ে ফের চলে আসি। হ্যাঁ, আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে, নাজিবুদ্দিন মোল্লা। নিরপেক্ষভাবে সবাই সবার গণতান্ত্রিক অধিকার আছে, সে যে যার দেয়াল লিখুক। দেয়াল লেখনের কাজকর্ম চলছিল আমাদের ভগবানপুর জিপি জিরেনগাছা কামরা বাগানাইটি বুথে। আমরা বাড়ি মালিকের, যিনি দেয়াল মালিক, বাড়ির মালিক, তার কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের ছেলেরা দেয়াল লিখনের কাজ করছিলেন। এমতো অবস্থায় এসে আইএসএফের কিছু দুষ্কৃতী এবং ওই বুথের যারা আইএসএফের সদস্য এবং যারা নেতৃত্ব দেয়, তারা এসে হঠাৎ জুলি বলে একটা ছেলে, সে দেয়াল লিখনের কাজ করছিল, তাকে এসে মারধর করে। ভোটে কিভাবে ওরা ভাঙড়ের তাণ্ডব চালিয়েছে, বাইরে থেকে ছেলে নিয়ে এসে একটু একটু ছেলেদের মেশিন দিয়ে গুলি গোল্লা চালিয়ে
শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করেছে। ওরা শান্তিপ্রিয় মানুষ নন, ওরা অশান্তি যেখানে হবে সেখানে আইএসএফ জুটবে। রাজনীল বাবু, দ্রুত উত্তর নেব, খুব কম সময়। মনে হচ্ছে এইবার দেওয়াল লিখনে যত সমস্যা, দেওয়াল লিখন করতে গেলেই নয় খুন হয়ে যেতে হচ্ছে, নয় মার খেতে হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। এক এক করে আমি তো বলছি বামেরা এবং আইএসএফরা যেখানে যেখানে দেওয়াল লিখছে, এটা আজকের ঘটনা নয়, আগের দিনও 25 তারিখে ওই ঘটনা ঘটেছে। আমি যা শুনলাম যারা করেছেন তাদের এগেনস্টে এফআইআর করা হয়েছে, সৃজন নিজে গেছিল স্পটে। ইনফ্যাক্ট আমরা বলছি যারা এরকম করবে আমরা কিন্তু তাদের ক্ষেত্রে আমরা ভেবে রেখেছি কি করতে হবে। আমরা তো মারপিটে যাব না, আমরা মারপিটে বিশ্বাস করি না। আমরা আইনত যেখানে যেখানে দরকার আমরা সেখানেই আমরা সেই পদক্ষেপটাই নেব। কেন, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে, আমি এমনও কিছু মন্তব্য করব না যেটার জন্য আমার পার্টি সাফার করবে বা আমার কর্মীরা সাফার করবে। বাম প্রতিনিধির এটা জানা উচিত ছিল, বলো না। নির্বাচন নির্দিষ্ট কিছু আইন আছে। হ্যাঁ বলো না। কোনো দেয়াল লিখন করতে গেলে বাড়ির মালিকের পারমিশন, যেটা হ্যাঁ, তো তোমরা নাও তো। তৃণমূল কংগ্রেস নেয়, হ্যাঁ কি না আমি বলে রাখছি। ওইসব বললে হবে না। তৃণমূল কংগ্রেস নেয়, হ্যাঁ কি না আমি বলে রাখছি। বাম আমলে দেয়াল লিখন করার জন্য জিপ কেটে নেওয়া হয়েছিল, হাত কেটে নেওয়া হয়েছিল, ভুলে গেছে? ক্যামেরা ভুলে গেছে? উদাহরণ দেখাও, একটা উদাহরণ দেখাও, হাত কেটে নেওয়া হয়েছিল, জিপ কেটে নেওয়া হয়েছিল, সব ভুলে গেছে। একটা উদাহরণ দেখাও, একটা ক্লিপিং দেখাও, সবাই জানে তৃণমূল কংগ্রেস কি করে গেছে। শতরূপাধির দেওয়াল লিখন তার মানে চলবে না এইবার মনে হচ্ছে, তাই তো? রেগুলার বেসিসে যেটা এরা করছে, সন্তর্পণে আমি বলবো, সবসময় সব জায়গায় তো ভায়োলেন্স দেখাতে পারছে না, কিন্তু তা ওরা সাইলেন্ট একটা করে যাচ্ছে। যেখানে যেখানে আমাদের কার্যকর্তাটাকে একটা, তুমি জানো দেওয়াল লিখতে গেলে আগে হোয়াইট ওয়াশ করতে হয়, তারপরের দিন সেটাতে লিখতে হয়, সঙ্গে সঙ্গে লেখা যায় না। তো আবার আমাদের কার্যকর্তারা হোয়াইট ওয়াশ করে আসছে, পারমিশন নিয়ে দেবব্রত বরাবর, আমি শুধু রিমাইন্ড করে দিতে চাইছি। কিন্তু তারপরের দিন সকালে গিয়ে দেখছে ওরা গিয়ে হুড়োহুড়ি করে লিখে দিয়ে চলে আসছে তৃণমূল। এই একটা শতরূপাধি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আলোচনা থাকছি। তবে তার আগে আপনাদেরকে একটু দেখাই রেখা পাত্র। আপনারা জানেন গতকাল রেখা পাত্রর সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং একেবারে এক্সক্লুসিভলি তিনি বলেছেন যে তিনি আর ভয় নয়, অর্থাৎ ভয়ের সঙ্গে আর সন্দেশখালী কখনোই আপোষও করতে পারে না, যে কারণে প্রতিবাদে গর্জে উঠেছে গোটা সন্দেশখালী মানুষ। রেখা পাত্রকে সেখানে বিজেপির ক্যান্ডিডেট করা হয়েছে বসিরহাটে, আপনারা জানেন। এবং সেই রেখা পাত্রের সঙ্গেই রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার একবার এক্সক্লুসিভলি কি বক্তব্য রেখা পাত্র রেখেছেন, কি প্রশ্ন উত্তরও তিনি সামনে রেখেছেন এবং কতটা চ্যালেঞ্জ তিনি সামনে রেখেছেন, একবার আপনাদের সামনে তুলে ধরে। সন্দেশখালীতে অনেকেই তো ভয়ের চোটে মুখে কাপড় টেনে কথা বলেছেন, পরিবার রয়েছে, সংসার রয়েছে। রেখা পাত্রকে আমরা শুরু থেকে দেখেছি। আমি কিছুক্ষণ আগে একটা সিকোয়েন্স দেখাচ্ছিলাম মধুকল্পিতার সঙ্গে, যেদিনকে আপনার বাড়ি ভেঙে দিয়েছিল পুলিশ রাত্রিবেলা এসে, সেই সময় তো চোখে চোখ রেখে ক্যামেরার দিকে তাকিয়ে মাথা মুখ না ঢেকেই আপনি স্পষ্ট বলেছিলেন যে এগুলো আমার সঙ্গে করা হচ্ছে এবং রাত্রিবেলা রাতের অন্ধকারে এসে আমাকে খোঁজা হচ্ছে, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি বাড়ি থেকে। সেই সময় কজন শাসক দলের নেতামন্ত্রী, এলাকার সাংসদ, এলাকার বিধায়ক কতবার আপনার কাছে এসেছিলেন, আপনার সঙ্গে কথা শুনতে এসেছিলেন, কতবার পুলিশ এসে আপনার অভিযোগ নিয়ে গেছে। আমার কাছে তো সেই সিকোয়েন্সও রয়েছে। আপনার বাড়ি থেকে বেরিয়ে পুলিশ চলে যাচ্ছে, গটগট করে আমাদের রিপোর্টার পেছনে পেছনে দৌড়াচ্ছে যে আপনি কমপ্লেনটা কেন নিলেন না দাদা, কমপ্লেন না নিয়ে চলে যাচ্ছিল আপনার বাড়ি থেকে। আজকে যখন এগুলো শুনছেন, শাসক দলের লোকজনেরা বলছে যে রেখা পাত্র কি করে বিজেপি প্রার্থী হলো, তখন কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখো দিদি, আমি তো একটা কথা বলবো, আমি প্রার্থী হওয়াতে যাদের অসুবিধা হচ্ছে তাদের তো অসুবিধা হবেই, কেননা এই রেখা পাত্র একবার মুখ খুলে ওদের এত কিছু এতটাই লোকসান হয়ে গেছে, আর একবার যদি মুখ খোলে আর কাজে যদি করে দেখানোর যদি চেষ্টা চালিয়ে যায়, তাহলে ওদের কোথা থেকে কোথায় ওরা পৌঁছে যাবে। এই মূর্খ রেখা পাত্রর জন্য ওরা কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে। ওরা শুধু এইটুকুই ওরা ভেবে ভয়ে আজকে আমার প্রার্থীর আসনটা ওরা যাতে বারবার কমপ্লেন জানিয়ে আমাকে সরানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমি জানি আমার সাথে আমার সন্দেশখালী নয়, আমার বসিরহাট জেলার পুরো মা বোনেরা আমার সাথে আছে। আমি তাদের ভরসায় এখানে এসেছি, তারা আমাকে নিয়ে এসেছে বলে এসেছি। আমি আমার লড়াই আমি লড়ে যাব, আর আমি আমার মা বোনেদের লড়াই আমি তাদের ঘরে ঘরে লড়াই পৌঁছে দেব। না, এত ভয়টা পাচ্ছে কেন? রেখা পাত্র প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে এত প্রশ্ন উঠতে শুরু করলো, কোথায় মনে হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে রেখাকে? অবশ্যই একটা নির্যাতিত মহিলাকে তারা যদি বাড়িতে যদি পুলিশ পাঠিয়ে যদি মার্ডার করে দেওয়ার চেষ্টা চালিয়ে যায়, না পেয়ে ঘরের ভাঙচুর করছে, তার শ্বশুরমশাইকে তাড়া করছে, শাশুড়িকে তাড়া করছে,
তাহলে তো তাকে প্রার্থী হয়ে গেলে তাহলে ওদের ভয় তো অবশ্যই ঢুকে যাবে ওনাদের, যে এই রেখা পাত্র প্রার্থী হলে আমাদের সাথে কি না করতে পারে। কিন্তু ওনাদের মনে ভয় আসছে কেন? আমি তো কারোর সাথে এরকম কিছু করতে চাইছি না। আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছি, আমি সাধারণ মানুষের জন্য লড়তে চাইছি। আমি তো ওনাদের সাথে লড়তে চাইছি না, ওনাদেরকে কোনো লোকসান পৌঁছাতে চাইছি না। তাহলে ওনারা কেন আমার বিরুদ্ধে কথা বলছেন? ওনাদের নিশ্চয়ই সমস্যা হচ্ছে। রেখা, উনি তো বলেছেন, শেষ দিন পর্যন্ত বলেছেন যে এটা একটা সাজানো ঘটনা, এটা একটা গট-আপ গেম এবং আপনারা বহিরাগত। আমার খুব আজকে জানতে ইচ্ছে করছে, এই রেখা পাত্র, রেখা আপনার কথা যখন আমরা চালিয়েছিলাম, যখন আপনি যখন রেগে কথা বলছেন, আপনার বাড়ি ভাঙা হয়ে গেছিল, তার আগে একাধিকবার আপনি অভিযোগ করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, সেই সময়তে প্রত্যেকে বলেছিল যে, অনেকেই বলেছিলেন শাসক দলের, যে আপনারা সবাই নাকি বহিরাগত। আজকে তো রেখা পাত্র প্রার্থী হয়ে গেল। আমার প্রশ্ন, বহিরাগত লোককে ডেকে নিয়ে এসে কি বসিরহাটে প্রার্থী করলো তাহলে বিজেপি, নাকি রেখা পাত্র সন্দেশখালিরই মেয়ে? মোদী সরকার মহাশয় যে আমাকে এইভাবে যে আমাকে টিকিট দিলেন, উনি কি একটা বহিরাগতর হাতে টিকিট তুলে দিতে পারেন? উনি তো একটা রাজ্যের সরকার, উনি তো একটা কেন্দ্রের সরকার, তাহলে উনি কি করে আমাকে আমার মতো একটা বহিরাগতকে টিকিট দেবেন? আমি তো বিনা ডকুমেন্টসে তো আমি তো টিকিটটা পাচ্ছি না, বিনা ডকুমেন্টসে তো আমাকে টিকিটটা দেওয়া হচ্ছে না। রীতিমতো হয়তো আমার কোয়ালিফিকেশন কম, কিন্তু আমি তো মানুষ, আমার তো আধার কার্ড, আই কার্ড সমস্ত ডকুমেন্টস দিয়েই তো তারপর তো আমাকে প্রার্থীটা ঘোষণা করেছেন উনি। আসলে কি বলুন তো দিদি, ওনারা ভয় পাচ্ছে। এই রেখা পাত্র একদিন আমরা বহিরাগত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে গেছি। সেই রেখা পাত্র আজকে তার মা বোনেদের জোরে, তার গ্রামে আজকের এই বসিরহাট জেলার মা বোনেদের সহযোগিতায় আজকের এইখানে এসে পৌঁছে গেছে, টিকিট পেয়েছে। ওনাদের একটা সহ্য হচ্ছে না, জ্বলছে। আর এটা কে জ্বলছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জ্বলছে। ওনার তো জ্বলারই কথা, কারণ ওনার তো চেয়ারটা এবার স্লিপ হয়ে গেছে, চেয়ারটা টলমলো করছে, কখন কোন দিকে ভেঙে পড়ে যায়। ওনার তো অবশ্যই ভয় লাগছে না, তো ওনার ভয় পাওয়া তো কোনো কারণেই নেই। রেখা পাত্র মূর্খ, আর ওনার পয়সা আছে, ওনার শিক্ষাগত অভিজ্ঞতা অনেক। রেখা পাত্র তো কোনো দিকেই নেই, না আছে অর্থ সম্পদ, না আছে পড়াশুনো, কোনো দিকেই তো কিছু নেই রেখা পাত্র। তাহলে রেখা পাত্র নিয়ে এত ভয় কেন?